আমি যদি এমপি তো গ্রহণ করতাম তাহলে আমার পলিটিক্যাল পজিশনটা কম্প্রোমাইজ করতে হতো। দল আমাকে বলেছিল, কিন্তু এটা আপনি রিসিভ করেন, এটা রিসিভ করিনি। এনসিপির কার্যক্রমে তারা এখন আশাহত। মুক্তিযুদ্ধটাকে আসলে মানুষের যে অর্জন, এটা যে আওয়ামী লীগের কোনো দলীয় অর্জন না, এই বিষয়টা আসলে 24-এর মধ্য দিয়ে এই ডিসকোর্সটা সামনে এসে উপস্থিত হয়েছে। বিএনপি এবং জামাত উভয়ই আওয়ামী লীগের ভোটটা যার যার আসনে পাওয়ার জন্য বেশ কসরত করেছে। এনসিপির মধ্যে স্পেশাল কিছু লোকজনই পুরো পার্টিকে নিয়ন্ত্রণ করে। আমাদের রাষ্ট্রের চরিত্রটা হয়ে গেছে যে সিক্রেট ক্লাব চালানোর মতো। এনসিপিতে এখন আহ্বায়ক হিসেবে আছেন নাহিদ ইসলাম, যে একজন তৃণমূলের নেতা, যে চাইলে কিংবা তার মধ্যে যোগ্যতা সম্পন্ন হলে সে ধীরে ধীরে এনসিপির আহ্বায়ক হওয়ার মতো আশা রাখতে পারবে। এক্সপেক্ট করে নিচ্ছি যে আরো 2000 মানুষ মরবে। দলের মধ্যেও তো নারী ডমিনেশনের একটা জায়গা রয়েছে, হেনস্থার একটা জায়গা রয়েছে। যত বড় নেতাই হোক, যত সক্ষমতাই তার থাকুক সাংগঠনিক, তাকে দল ধরে রাখবে না। রামিসার বাসায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গিয়েছিলেন। এটাকে আমি প্রদর্শনবাতিকতা হিসেবে দেখবো। এই প্রথম কোন ভিকটিমের বাসায় একজন প্রধানমন্ত্রী গেলেন। জুলাইয়ের পরে সব থেকে বিট্রায়াল কোথায় দেখেছেন? ইন্টারিম গভর্নমেন্ট। ইতিহাসের প্রতিটি পরিবর্তনের পরই একটা প্রশ্ন থেকেই যায়, আসলে কি বদলালো? মানুষ, রাষ্ট্র, নাকি ক্ষমতার নতুন মুখ? স্বপ্ন থেকে হতাশা, আন্দোলন থেকে সমঝোতা এবং স্লোগানের পর নীরবতা, সবকিছু মিলিয়েই বাংলাদেশ যেন একটি আনসার্টেন সময় পার করছে। সেই আনসার্টেন সময়কেই ফিল্টার ছাড়া দেখতেই আমাদের নতুন আয়োজন রিয়েল টক। আজকে প্রথম পর্বতে আমাদের সাথে অতিথি হয়ে যিনি এসেছেন, তিনি বাংলাদেশের এই আনসার্টেন সময়ের রাজনীতিতে কাছ থেকে দেখা একজন মানুষ, যিনি ক্ষমতাকে খুব কাছ থেকে দেখেছেন, যিনি বর্তমানে বাংলাদেশের রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। নানা সমালোচনা, আলোচনার মুখোমুখি হয়েছেন, অনেক সময় ক্রিটিসিজমেরও মুখোমুখি হয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে আজকে অতিথি হয়ে এসেছেন সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনসিপি। সামান্তা আপু, স্বাগতম আপনাকে। ধন্যবাদ সিনথিয়া। প্রথমে একটি প্রশ্ন করতে চাই, এনসিপি থেকে 2 জন নারী সদস্য সংসদে সংরক্ষিত নারী আসনে 2 জন নারী সদস্য মনোনয়ন পেয়েছে এবং তারা শপথ গ্রহণ করেছে। আমরা শুরু থেকেই দেখে এসেছি সামান্তা শারমিন এনসিপির জন্য নিবেদিত প্রাণ, এবং তার যেই কর্ম, তার যেই কার্য পরিধি, তার যেই দলের জন্য ত্যাগ এবং ত্যাগ, শ্রম, সবকিছু মিলিয়ে একটা প্রশ্ন জনমনে থেকেই যায় যে এই 2 জনের জায়গায় সামান্তা শারমিন কেন নেই? সিনথিয়া, আজকে তো একটা বিশেষ সুযোগ হলো না, মানুষ আসলে কনফিউজ হয়ে যায় যে এটা সত্য। আজকে 2 জনকে একসাথে দেখে অনেকের কনফিউশনটা দূর হবে আশা করি। কিন্তু তুমি যে প্রশ্নটা করেছো, এটার ক্ষেত্রে উত্তরটা খুব সিম্পল, যে আমি একটা পলিটিক্যাল পজিশন নিয়েছিলাম। আমি যদি এমপি তো গ্রহণ করতাম তাহলে আমার পলিটিক্যাল পজিশনটা কম্প্রোমাইজ করতে হতো। আমি সেটা করি নাই। এটার ভালো হলো না খারাপ হলো এটা ইতিহাস বিচার করবে। আরেকটা বিষয়, এখানে পুরো নির্বাচনকালীন সময়ে কাজ করেছে আমাদের দলের অনেক নারী কাজ করেছেন। আমি চেয়েছি যে তারা সংসদে যাক, এটা আমার পক্ষ থেকে আমি রিজেক্ট করেছি। এবং এটা অনেকে আসলে মনে করছেন দল আমাকে অফার করে নাই, এটা দলকে আসলে ভুল বোঝা হবে। এটা দল আমাকে বলেছিল, কিন্তু এটা আমি এটা রিসিভ করি নাই। কিন্তু আমার যদি ব্যক্তি পজিশন বলি, সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে আমি এখন মনে করি যে এটা একটা অপমানজনক প্রথা। এই প্রথাটা আমরা পজিটিভ ডিসক্রিমিনেশন বা অ্যাফার্মেটিভ অ্যাকশনের জায়গা থেকে বললেও মাঠ পর্যায়ে রাজনৈতিক কার্যকারিতায় এটা কিন্তু বেসিক্যালি এটা পুরুষতন্ত্র বহাল রাখার জন্য এইরকম একটা প্রথাকে এটা একটা বিষয় আছে। এবং এই জায়গাটা পরিবর্তনের জন্য আমরা 24-এর পরে কিন্তু আমরা একটা বড় ফাইট দিয়েছিলাম, যেখানে ছিল 33% নারী সদস্যদের মনোনয়ন দিতে হবে, সরাসরি মনোনয়ন, সেটা 5%-এ ঠেকেছে। সে 5%ও কোনো দল মনোনয়ন দিতে পারেনি, এবং আমার দল মাত্র 2 জন নারী প্রার্থী দিয়েছে, এবং পুরো জোট থেকে এই 2 জনই নারী প্রার্থী। এই সকল কিছু বিবেচনায় মানে আমরা বেসিক্যালি সংরক্ষিত নারী আসনের যে প্রথাটা ছিল ওখান থেকে অনেক পিছনে এখন অবস্থান করছি। সামান্তা শারমিন, আমি এই প্রশ্নটি এখনই করতাম আপু, সেটা হচ্ছে সংরক্ষিত নারী মহিলা যেই আসনটি রয়েছে বাংলাদেশের যে সিস্টেমটি, সেটি আসলে বাংলাদেশের নারীকে ক্ষমতায়ন কিংবা নারীদেরকে রাজনীতিতে সক্রিয় করা, নারীদের যে ভয়েস, ডিসিশন মেকিং এ তাদের যেই অবস্থান, সেটিকে স্ট্রং করার ক্ষেত্রে আসলে কতটুকু কাজ
করে বলে আপনি মনে করেন? আমি মনে করি এটা খুবই কম কাজ করে। কেউ কেউ এই কাজ মানে এই জায়গাটা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন। এটা অনেক ক্ষেত্রে এটা দৈব বলতে পারেন, এটা পারিবারিক যে গুডউইল সেই জায়গা থেকে। আমি এখানে রুমিন আপার কথা বলবো, এবং সংরক্ষিত নারী আসনে যাদেরকে আমরা, যেমন মাহমুদা হাবিবা আছেন বিএনপির, ওনারা এখনো সংসদে যাননি। মাহমুদা হাবিবা প্রথমবার এমপি হয়েছেন, কিন্তু রুমিন আপা কিন্তু সংরক্ষিত নারী আসন থেকেই এতদূর পর্যন্ত এখন নির্বাচিত এমপি, এবং তাও আবার কোনো দল ছাড়া। এটা খুব কম ক্ষেত্রেই ঘটে। এটা কি ঠিক মানে ব্যতিক্রমকে আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারবো না আসলে। সো রুমিন আপা একটি ব্যতিক্রম, কিন্তু মোটা দাগে আসলে নারীদের এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিটা যেহেতু পাওয়ার পলিটিক্স কেন্দ্রিক, সেখানে নারী সহ আমি বলবো কোয়ালিটিফুল মানুষের টিকে থাকাটাই এই পলিটিক্সের জন্য খুবই সমস্যাজনক হয়ে ওঠে। এটা শুধু নারী পুরুষ নির্বিশেষে এই ঘটনাটা ঘটে। এখানে র পাওয়ার, মাসল পাওয়ার, পুরুষালী পাওয়ার শো করাটাই এখানে পলিটিক্সের মূল ধারা হয়ে ওঠে। এনসিপি একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া রাজনৈতিক দল। গণঅভ্যুত্থানে দলমত নির্বিশেষে হাজার হাজার লাখ লাখ মানুষজন অংশ নিয়েছিল, মিছিলে কাঁধ মিলিয়েছে, স্লোগান দিয়েছে। সেই গণঅভ্যুত্থান থেকে তৈরি হওয়া রাজনৈতিক দল, অনেকেই বলে এনসিপির কার্যক্রমে তারা এখন আশাহত। তো এনসিপির আসলে অ্যাকচুয়াল রেড লাইন আইডিওলজিক্যাল জায়গাটা আসলে কি? তারা কোন পথ ধরে এগোচ্ছে, কিংবা তাদের আইডিওলজিক্যাল জায়গাটা আসলে কোন জায়গায় স্থির? আমরা কি? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে যে রেড লাইন আইডিওলজিক্যাল লাইনটা কি হবে। প্রথমত অনেকগুলো কোশ্চেন আছে। আমি যেটা মোটা দাগে লক্ষ্য করেছি যে এখানে রিলিজিয়ান কোশ্চেন এবং উইমেন কোশ্চেন এবং সেই সাথে 71 এগুলো হচ্ছে মূল ফেনোমেনা, মানে যেগুলোর ব্যাপারে মানুষ উত্তর প্রত্যাশা করে এবং এই জায়গাগুলোতে ডেফিনিট হতে চায়। আমি যদি বলি যে আমি এটা রেড লাইনটা আমি বলতে পারবো আমার পার্টি পজিশন কি, বাট আমি মনে করি না যে যেটা আমি বলবো এটা বলাটা এনাফ হবে। এখানে কার্যকারিতা, কাজে আমরা কি করছি, কতটুকু প্রকাশ পাচ্ছে আপনাদের? যদি আমি বলি যে রিলিজিয়নের জায়গা থেকে আমরা ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধকে আইনের জায়গায় এবং রাজনীতির জায়গায় ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা কাজ করতে উদ্গ্রীব, আমরা এটাকে প্রোটেক্ট করতে চাই। এখন ধর্মীয় মূল্যবোধ বলতে কিন্তু বাংলাদেশে শুধুমাত্র মনে হয় যেন ইসলামী মূল্যবোধ, শুধু তাই না। আমরা মনে করি যে প্রত্যেকটি ধর্মের ধর্মীয় মূল্যবোধ প্রোটেক্ট করা একটা সোসাইটির কাজ, একটা রাষ্ট্রের কাজ। সো আমরা যদি কোনো রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করি, তাহলে আমাদের কাজ হবে যে প্রত্যেকটি ধর্মের ধর্মাবলম্বীদের সিকিউরিটি এনশিওর করা, তার ধর্মীয় মূল্যবোধকে প্রোটেক্ট করা। একই সাথে যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কেউ কোনো কটূক্তি করেন, সেটার ব্যাপারে যেমন একটা ব্যবস্থা নেওয়া হবে, একই সাথে অন্য ধর্মের যারা প্রধান ব্যক্তি আছেন, প্রধান যে মনীষী আছেন, যেমন বুদ্ধকে তো আমরা খুবই ওন করি, আমাদের এই ল্যান্ডের মধ্য থেকেই কিন্তু উঠে আসা একজন মানুষ। তাকে আমরা ওই জায়গায় কিন্তু তার যে দর্শন, তার যে ভাবনা, এগুলো কিন্তু আমাদের সোসাইটির মধ্যে এক ধরনের অনুপ্রবেশ আছে এবং এটা আমরা ওনও করি এবং কালচারালি সেটা প্রতিফলনও আমরা একসেপ্ট করি। একই সাথে ধরেন উইমেন কোশ্চেনে আমরা যেটা বলি যে উইমেন শুড বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন অল সেক্টরস অফ লাইফ, এবং সেক্ষেত্রে এটা হচ্ছে পার্টি পজিশন। যখন এই পজিশন থেকে, এবং আমি ওইটা শেষ করে তারপরে আমি বিষয়টাতে আসি। আর 71 কোশ্চেনে আমি বলবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এই 24-এর গণ অভ্যুত্থান এক রকমের মানুষের কাছে ছড়িয়ে দিতে পেরেছে। মানে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামীকরণ ঘটেছে। এই মুক্তিযুদ্ধটাকে আসলে মানুষের যে অর্জন, এটা যে আওয়ামী লীগের কোনো দলীয় অর্জন না, এই বিষয়টা আসলে 24-এর মধ্য দিয়ে এই ডিসকোর্সটা সামনে এসে উপস্থিত হয়েছে। ফলত এই 3টা কোশ্চেন আমি ধরো একদম বটম লাইন একটা আইডিওলজি বললাম, বাট আমি মনে করি যে এই বটম লাইন আইডিওলজি বলাটাই ফ্যাক্ট না। এটাকে বিস্তর ব্যাখ্যা করা, সেই সাথে কাজের মধ্য দিয়ে ইমপ্লিমেন্ট করা, এবং একই সাথে আমি উইমেন কোশ্চেনে বলবো যে উইমেন কোশ্চেনে আমাদের যে পার্টি পজিশন, সেটা থেকে আমরা অনেক অনেক দূরে আছি, অনেক ইমপ্লিমেন্টেড জায়গায় অনেক দূরে আছি। আমরা এই 3টা জায়গায় আমি বলবো যে এনসিপি অ্যাজ এ পার্টি, এবং আমি শুধুমাত্র এনসিপি না, আমি সব দলে জিনিসটা দেখি, এই 3টা কোশ্চেনে তারা অনেক বেশি দুর্বলতা শো করছে। কিন্তু কোশ্চেনটা এনসিপির আসছে, মানে এনসিপির দিকে আসে, এবং যেটা আমি মনে করি যেটা এটাই হওয়া উচিত, এনসিপির দিকেই আশা ভরসা থাকা উচিত। হ্যাঁ, অনেকেই প্রশ্ন তুলছে এনসিপি ধীরে ধীরে জামাতের পলিটিক্যাল স্পেসের দিকে ধাবমান হচ্ছে। এত রাজনৈতিক
ফাঁকা অবস্থান কিংবা রাজনৈতিক টপিক বা বিষয় থাকার পরও কেন আসলে আমাদের এই কোশ্চেনগুলো শুনতে হয় বা এই কোশ্চেনগুলো আশেপাশে উঠে আসে যে এনসিপি জামাতের দিকে ধাবমান হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত কি? আচ্ছা, আমি কিংবা আরো একটা পপুলার কোশ্চেন রয়েছে যে এনসিপি জামাতের সি টিম অর বি টিম। আচ্ছা, এই বিষয়টা একদম 5ই আগস্টের পর থেকে আসলে শুনে এসছি। আমার কাছে যেটা মনে হয় যে যদি কোনো কিছু মানে নাথিং ইজ ব্যাড অ্যাডভার্টাইজমেন্ট অ্যাট দিস পয়েন্ট, মানে যদি কোনো কিছু বারবার বলা হয় তাহলে সেটার সত্যতা না থাকলেও সেটা প্রতীয়মান করা সম্ভব হয়। এটা হচ্ছে পারসেপশন। যেহেতু একটা চলিত কথা আছে না যে পারসেপশন ইজ পলিটিক্স, পলিটিক্স ইজ পারসেপশন। তো সেই জায়গা থেকে আসলে পারসেপশন তৈরি করাটাই এখানে মূল বক্তব্য হয়ে ওঠে। মানে অভ্যুত্থানকে অনেকেই মানে অনেক পলিটিক্যাল স্টেক হোল্ডার্স এবং আমাদের দেশের ব্যুরোক্রেসি এটাকে কিন্তু চ্যালেঞ্জ ফিল করেছে। মানে অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে যে আকাঙ্ক্ষার জন্ম হয়েছে, ফলত এটাকে ক্রিটিসাইজ করা, এটাকে ভিলিফাই করা, এটা হচ্ছে প্রথম কাজ হয়ে দাঁড়ায়। এবং এটা প্রত্যেকটা বিপ্লবের পরে, প্রত্যেকটা আপরাইজিং এর পরে এটা একটা গ্রামাটিক্যাল ইফেক্ট এবং এটা হবেই। সো আমাদের জায়গা থেকে আমি যেটা বলবো যে আমাদের পার্টি পজিশন, যদি আমাদের পার্টি পজিশন তো লিখিত আছে, তাই তো? যদি পার্টি ওই লিখিত পজিশন থেকে নিজেকে মুভ করে তাহলে পার্টি বিচ্যুত হয়েছে। লাইন যেটা লেখা আছে এটাই হচ্ছে ফাইনাল লাইন। এটা বলেই এটা দেখি আসলে মানে কিন্তু কাজের ক্ষেত্রে যেটা আমরা বারবার শুনে এসেছি যে এনসিপি নতুন কিছু চায়, নতুন বন্দোবস্ত কিংবা নতুন কিছু বাংলাদেশকে উপহার দিতে চায়। কিন্তু আমরা যদি দিন শেষে দেখি যে সেই পুরনো এস্টাবলিশমেন্টের সাথে অ্যালাইনমেন্ট করে এনসিপি আগাচ্ছে, তাহলে আসলে আমরা নতুন কি পাচ্ছি? এবং সেখানে যদি আরেকটু প্রশ্ন আমি অ্যাড করি, আপনাদের তরফ থেকে বারবার একটা কথা এসেছে যে জামাতের সাথে যেই জোটটা সেটা শুধুমাত্র নির্বাচনী জোট, কিন্তু এনসিপি তো নতুন কিছু দিতে চায়। সেক্ষেত্রে কেন তাকে ক্ষমতায় গিয়েই এই রাজনীতিটাকে এস্টাবলিশ করতে হবে? তাহলে তো সেই পুরনো বন্দোবস্তের দিকেই আপনারা ধাবমান হলেন। তো ক্ষমতায় যাওয়ার জন্যই বা কেন জামাতের সাথে আপনাদেরকে জোট করতে হবে, বা ক্ষমতার পার্ট হওয়ার জন্য বা নির্বাচনে জেতার জন্যই বা কেন জামাতের সাথে আপনাদেরকে জোট করতে হবে? তো সেই পুরনো এস্টাবলিশমেন্টের দিকেই গেলে আলটিমেটলি আপনাদের নতুনত্বটা আসলে কি আসছে? আমি এখানে প্রশ্নের মধ্যে দুইটা ভাগ করি। প্রথমত হচ্ছে যে একটা অংশ যে জামাতের সাথে যাওয়ার ব্যাপারটা কি, আর দুটো হচ্ছে যে কেন আপনাদেরকে মানে কোনো না কোনো ভাবে পার্লামেন্টে যেতেই হবে। এটা দুইটা ভাগ করি। আর আরেকটা ভাগ হচ্ছে যে যদি পুরনো দলের সাথেই যান তাহলে পুরনো নিয়মগুলো যদি আপনারা ফলো করেন তাহলে নতুন আসলে কি আসছে? যদি তিনটা ভাগের উত্তর দেই এভাবে, কোনো পুরাতন পার্টির সাথে নতুন বন্দোবস্ত হয় না। পুরাতন স্ট্যাবলিশমেন্টের কোনো অংশের সাথে নতুন বন্দোবস্ত হবে না। ইট ইজ টু টাফ। এটা আসলে সবসময় পিছনে টানতে থাকে এবং এটা আসলে আমার মনে হয় যে আমার পার্টিও এটা ফিল করছে এবং নানানভাবে তাদের যে হাত পা বেঁধে আছে বিভিন্ন জায়গায় ডিসিশন নিতে গিয়ে অন্তত ওই যে ঐক্যের কথাটা মাথায় রাখতে হচ্ছে, 11 দলীয় ঐক্যের ব্যাপারটা। কিন্তু আমাদের পার্টি আসলে স্বাধীনভাবে যেভাবে ফাংশন করেছে ইলেকশনের আগে, সেই বিষয়টা অনেক বেশি স্পন্টেনিয়াস ছিল। আমি মনে করি না যে আমাদের বি টিম হিসেবে এই পার্টি ফাংশন করেছে। কিন্তু হ্যাঁ, এই এখন বিষয়টা যেটা হচ্ছে যে ঐক্যের বিষয়টা মাথায় রাখতে গিয়ে স্বাতন্ত্র্যকে কখনো কখনো কম্প্রোমাইজ করতে হয়। এই বিষয়টা এইটা আমরা প্রিভিয়াসলি বিএনপি জামাতের জোটের ক্ষেত্রে দেখেছি। বেশ কিছু বক্তব্য আছে যে এটা শুধুমাত্র নির্বাচনী জোট। তো সেক্ষেত্রে কেন আপনারা স্বাতন্ত্রতা নষ্ট করেও সেই জোটকে, নির্বাচন তো শেষ হয়ে গিয়েছে, কেন সেই স্বাতন্ত্রতা রক্ষা করতে গিয়ে আপনাদের মানে নিজস্ব যে ধারা, নিজস্ব যে লাইন সেখান থেকে বিচ্যুত হচ্ছে? এটার উত্তর হচ্ছে পাওয়ার পলিটিক্স। আমাদের এখানে যেই ধরনের পার্লামেন্টারি সিস্টেম আছে সেটা হচ্ছে ডেমোক্রেটিক, কিন্তু আমাদের যে পলিটিক্যাল সিস্টেম আছে সেটা হচ্ছে পাওয়ারের, মানে পাওয়ার এবং মানি। এবং এই পাওয়ারটা আসলে কোনো ট্যাকটিক্যাল পাওয়ার না, এই পাওয়ারটা হচ্ছে মানে র ম্যাসকুলিন পাওয়ার। এবং সেই জায়গা থেকে এই পাওয়ার শোটা আসলে কিভাবে হবে এটা হচ্ছে কোশ্চেন। আপনার সংখ্যা দিয়ে এবং কোয়ান্টিটি দিয়ে আসলে এটা মেজারমেন্ট হয়, এবং ওই কোয়ান্টিটি আসলে কতটা অ্যাগ্রেসিভ সেটা দিয়ে এটার মেজারমেন্ট হয়। ফলত আমরা যেটা দেখলাম যে একটা কথা বলা হতো সবসময়ই যে এনসিপি যদি পার্লামেন্টে না যায় তাহলে এনসিপিকে সবাই ভুলে যাবে, এরকম একটা ভয় পুরো সোসাইটিতে ছড়ানো হয়েছে। জানি না এটা কোন পক্ষ থেকে ছড়ানো হয়েছে, ইতিহাস এগুলো বিচার করবে। তবে আমার কাছে মনে হয় যে এইটা একেবারেই সত্য ছিল না। এবং আমার কাছে মনে হয় যে আশা আকাঙ্ক্ষা প্রতিভূ হয়ে আমরা এই মুহূর্তে পার্টি করছি এবং যেই আশা আকাঙ্ক্ষা আমরা দেখাচ্ছি নিজেরা, সেইটা অ্যাচিভ করার জন্য পাওয়ার পলিটিক্স ইজ নট দ্য ওয়ে। সো আমি যেটা আবারও বলছি যে সংসদ কেন্দ্রিক সংস্কারের যে বিষয়টা আমরা দেখছি, সংস্কার থেকে পিছিয়ে যেতে দেখছি, ওই জায়গায়
পাওয়ারটা বেশি দেখানোর জন্য মাঠে মোবিলাইজ করা, এই জন্য হয়তো জোটের কিছু কার্যকারিতা আছে, কিন্তু কোয়ান্টিটিভ চেঞ্জ মানে কোয়ালিটিভ চেঞ্জ মানে যেটা গুণগত পরিবর্তন এবং মৌলিক পরিবর্তন, সেই জায়গায় আসলে 11 দলীয় ঐক্যের এনসিপি ব্যতীত আর কোনো দলই এটা ম্যাচ আপ করতে পারবে না। তাদের কোনো প্রিভিয়াস রাষ্ট্র দর্শন বা সংস্কার প্রকল্প এটা ছিল না। এটা এনসিপির যারা এখন রাজনীতি করছেন, পূর্বে যারা এরাই তো আগেও রাজনীতি করেছেন, প্রত্যেকেরই একটা রাষ্ট্রকল্প সংস্কারের প্রস্তাবনা মাথায় ছিল, কিন্তু এটা অন্য কোনো পার্টি, এই ইভেন জামাত বা অন্য কোনো পার্টির এটা কিন্তু নাই। ফলত এনসিপি এখান থেকে সম্পূর্ণই আলাদা। এটা কতটুকু কাজ করবে এটা আসলে এখনো ঠিক বলা যাচ্ছে না। তবে আমার কাছে মনে হয় যে এই জোটটা যদি মাঠে কার্যত থাকতে থাকে তাহলে এনসিপি তার সক্রিয় অবস্থানটা ক্রমেই প্রশ্নবিদ্ধ করে ফেলবে। ফলত এখান থেকে আসলে একটু দূরে সরা দরকার, এবং পার্লামেন্টারি যদি এটা ডিবেটের জন্য আপনি ধরেন 200 এমপি 200+ এমপি টেবিলে আওয়াজ করছে, এই আওয়াজটা কিন্তু অনেক বেশি অহংকার তৈরি করতে পারে। 200 এমপির আওয়াজ আর 70 এমপির আওয়াজ এক না। সো ওই আওয়াজের তোরেই কিন্তু বিভিন্ন বিল, বিভিন্ন আইন এগুলো পাস হয়ে যাচ্ছে। সো আমরা এমনিতেও খুব একটা সংকীর্ণ স্পেসে আছি, এই স্পেসটা আসলে একটু বাড়ানো দরকার। বুঝতে পেরেছি। সেই জায়গায় যদি বলতে চাই, একটা ক্রিটিসিজম আছে যে এনটি আওয়ামী ভোটগুলোকে নিজেদের দিকে টানতে এনসিপি তার আইডিওলজিক্যাল ক্লিয়ারিটি হারাচ্ছে। এই ব্যাপারে সংক্ষেপে যদি বলেন। আমার কাছে তা মনে হয় না, কারণ এটা হচ্ছে দুই দিকেই এটা বলা হবে, জামাতের ক্ষেত্রে এটা বলা হবে, এটা আওয়ামী লীগের ক্ষেত্রেও বলা হবে। আর পুরো নির্বাচনের সময় আপনারা দেখেছেন যে বিএনপি এবং জামাত উভয়ই আওয়ামী লীগের ভোটটা যার যার আসনে পাওয়ার জন্য বেশ কসরত করেছে, এবং অনেক ধরনের কমিটমেন্ট আমরা দিতে শুনেছি যে ভোটের পরে মামলাগুলো তুলে নেওয়া হবে, এবার আমাকে এবার আমাকে দেন, উনি আসলে ওনাকে দিয়েন, হ্যাঁ এই ধরনের প্রমিসও করা হয়েছে। তো এই যে মানে সকলেরই একটা প্রতিযোগিতা ছিল, কিন্তু যখনই এটা এনসিপি বলল তখন এটা বিশেষ একটা মাত্রা গ্রহণ করলো। এটা দিয়ে আমি দুইটা জিনিস বুঝি। এক হচ্ছে যে যেটা বললাম যে এনসিপির গুরুত্ব, এনসিপি কি বলছে, এনসিপি কি করছে, এটাই হচ্ছে মূল প্রসঙ্গ আমাদের পলিটিক্যাল সোসাইটিতে। 2 নাম্বার হচ্ছে যে আপনি নেগেটিভ ভাবে দেখেন। না, আমি এটা একেবারেই নেগেটিভ, আমি সবসময় এটা পজিটিভলি। ইভেন আমি যখন নাগরিক কমিটি ছিলাম তখন আমি সবসময় মিডিয়াকে আমি আর্জ করতাম যে আপনারা ক্রিটিক্যাল কোশ্চেন করেন। একে তো আমাদের তৈরি হতে হবে, আমরা পার্লামেন্টারি ডিবেট করবো, সো আমাদের তৈরি হতে হবে। 2 নাম্বার হচ্ছে যখন কোশ্চেনগুলো না আসে, ক্রিটিক্যাল কোশ্চেন না আসলে সঠিক বক্তব্য তুলে ধরা অনেকটা। আপনি আমাকে যদি ক্রিটিক্যাল কোশ্চেন করেন, আমি আপনাকে সত্য উত্তর দিতে বাধ্য থাকবো। কথিত আছে এনসিপির মধ্যে স্পেশাল কিছু লোকজনই পুরো পার্টিকে নিয়ন্ত্রণ করে। আপনার কাছে কি মনে হয়, এনসিপি কি ডেমোক্রেটিক পার্টি নাকি কিছু লোক দ্বারা নিয়ন্ত্রিত একটি পার্টি? আমার কাছে মনে হয় যে এটা ডেমোক্রেসি চর্চা করার অনেক সুযোগ আছে, কিন্তু আমরা সম্ভবত পার্টিগত জায়গা থেকে আমি নিজের সমালোচনা নিজেই করব যে আমরা সম্পূর্ণ সুযোগটা কাজে লাগাচ্ছি না। ফলত এইখানে পার্টির ডেমোক্রেসি রক্ষা করা আবার একই সাথে পাওয়ার রক্ষা করা দুই বিষয়। ডেমোক্রেসি রক্ষা করলে পাওয়ার থাকে না, পাওয়ার রক্ষা করতে গেলে ডেমোক্রেসি থাকে না, এটা একটা উভয় সংকট। এবং আমি পাওয়ারটা কেন দরকার? দলের মধ্যে যেহেতু নতুন দল তৈরি হচ্ছে, সেক্ষেত্রে তো ডেমোক্রেটিক আপনাদের অন্যতম নতুন বন্দোবস্তের আলাপের মধ্যে একটা খুবই মুখরোচক একটা চর্চা যে ডেমোক্রেটিক দল তৈরি করা, সবার মতামত নিয়ে কাজ করা। তো সেই জায়গায় কেন পাওয়ারটাকে ধরে রাখতে হবে, কেন ডেমোক্রেটিক হচ্ছে না? এখন ডেমোক্রেসির জায়গাটা কিভাবে চর্চা করবে সেটা হচ্ছে বিষয়। যেমন ধরেন একটা পার্টিতে যে কোনো ফোরামের যদি ডিসিশনগুলো অর্গানিক ওয়েতে হয় তাহলে এটা ডেমোক্রেসি। এবং যদি এমন হয় যে ওই বিষয়ে আলাপচারিতা কোনোভাবেই এটা ম্যানিপুলেটেড না হয়, তখন এটা ডেমোক্রেটিক একটা রূপ ধারণ করতে পারে। আদারওয়াইজ যদি এমন হয়, এবং আপনি জানেন যে বাংলাদেশের পলিটিক্যাল কালচারে গোপনীয়তার একটা সংস্কৃতি আছে, প্রত্যেকেই মনে যেন সিক্রেট ক্লাব চালান, এবং এটা বিএনপির মধ্যেও আছে, এটা জামাতের মধ্যেও আছে, এবং তারা কেউই এটা ওপেন করতে পারেন না কেন এটা করছেন। যেমন ধরেন আমি ফর এক্সাম্পল, বিএনপি কেন অধ্যাদেশ বাতিল করছে, এটা কি বিএনপি বলতে পারলো শেষ পর্যন্ত? কেন হামের টিকার সংকট হলো, দোষারোপ করলেন, কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটছে? ওনারা যদি গভর্নমেন্ট শুড বি এবল টু বি ভালনারেবল ইন ফ্রন্ট অফ দেয়ার পিপল, যদি সে ভালনারেবিলিটি প্রকাশ করতে না পারে তার মানে সে গোপন কিছু করছে। সো আমরা সরকারকে সবসময় দেখি একটা মহিরুহ, সবসময় দেখি একটা মানে কনফিডেন্স দেখায়, শো করে, কোনো তেলের সংকট নাই, কিন্তু লাইনগুলো আমরা ঠিকই দেখি। সো এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা আপনি মনে করেন না যে এটা শুধু গভর্নমেন্টের ক্যারেক্টার, এটা তার দলের ক্যারেক্টারও বটে।
দলের মধ্যে যেই মানুষগুলো আসলে দলটা ফাংশন করায় তারাই কিন্তু এই গভর্নমেন্টে গিয়ে রাষ্ট্রটা ফাংশন করায়। ফলত আমাদের রাষ্ট্রের চরিত্রটা হয়ে গেছে যে সিক্রেট ক্লাব চালানোর মতো। ফলত এখানে অনেক কিছু বলা যায় না, অনেক কিছু করা যায় না, এই ধরনের একটা জায়গা থেকে ওনারা মানে পলিটিক্সটা একটা গুটি কয়েকের কাছে যাওয়ার জন্যই মনে হয় এরকম একটা প্রসেস আছে। ঘুরে ফিরে আসলে একটা প্রশ্নই বারবার তাহলে চলে আসে যে এনসিপি কে মানুষ আসলে কেন চাইবে তাহলে, যেহেতু তারা পুরনো নিয়মগুলোই ফলো করছে, পুরনো নিয়ম বা পুরনো দলের প্যাটার্ন গুলোকেই ফলো করে আসছে, তো এনসিপির মাঝে আমরা নতুনত্ব কি দেখতে পাচ্ছি? এইটাই একটাই উত্তর, সম্ভাবনা। এবং এটা হচ্ছে মানে এটা পিপলকে এই পার্টির দায়িত্ব নিতে হবে, পার্টির দায়িত্ব নিবে না। এবং আমি ওই কনসেপ্টে বিশ্বাস করি না যে পার্টি মানে সকল তথ্য সকল কিছু পার্টির ইন্টারনাল থাকতে হবে, আমি এটাতে বিশ্বাস করি না। যদি মাস পিপল পার্টি আমি নিজেকে দাবি করি, মাস পিপল শুড বি এবল টু ডিকটেট দ্য পার্টি। মাস পিপলের যে কথা সেটা পার্টিকে মানতে হবে। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এনসিপিতে এখন আহ্বায়ক হিসেবে আছেন নাহিদ ইসলাম, তো আপনার কাছে কি মনে হয় যে একজন তৃণমূলের নেতা যে চাইলে কিংবা তার মধ্যে যোগ্যতা সম্পন্ন হলে সে ধীরে ধীরে এনসিপির আহ্বায়ক হওয়ার মতো আশা রাখতে পারবে? ওই পরিমাণে ডেমোক্রেটিক চর্চা কিংবা যে আমরা যেটা বলি যে পরিবার কেন্দ্রের মধ্যে আবদ্ধ না থেকে সবার মধ্যে নেতৃত্ব ছড়িয়ে দেওয়া কিংবা নেতৃত্বকে বিকাশ হতে দেওয়ার যে সুযোগটা, সেটা এনসিপি চর্চা করে কিনা আদৌ? এটা চর্চা করার প্রসেস আছে, সম্ভব করা উচিত। কিন্তু আমি যেটা দেখি যে সবসময় একটা অসহায়ত্ব প্রকাশ করা হয়, যেটা অসহায়ত্ব হচ্ছে যে বাকি পার্টিগুলোতে এমন না, তাদের সাথে পারতে হলে আমাদের কি করতে হবে। সো এখন দেখেন যে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে না, পুরো দেশে তো এটা হচ্ছে। যখন এটা হচ্ছে তাহলে আসলে কি ধরনের পলিটিক্স দিয়ে আপনি এটা দেয়? আমি আপনাকে বলি যে পলিটিক্সের দুইটাই ধারা আছে মোটা দাগে। একটা হচ্ছে আপনি পাওয়ার পলিটিক্স করবেন, আপনি হচ্ছে ভালো মানুষ হইলে আপনি ভালো আইন করতে পারবেন, ভালো মানুষ না হলে আপনি ভালো আইন করতে পারবেন না। কিন্তু পাওয়ার পলিটিক্স আসলে এভাবে হয় না, পাওয়ার পলিটিক্সে একটা পিরামিড সিস্টেম থাকে। সো আমরা যেটা চেয়েছিলাম, যেটা একটা হরিজন্টাল একটা ডেমোক্রেটিক সিস্টেম চেয়েছিলাম, যেটা আবার বাংলাদেশে ওয়ার্ক করে না। কেন করে না? এটা হচ্ছে পার্লামেন্টারি সমস্যা, এটা শুধু দল দিয়ে বুঝলে হবে না। কারণ বাংলাদেশে ফার্স্ট 5টা পোস্ট, মানে যে প্রথমে নিয়োগ, যে আগে 2/3 পাবে সেই পুরো সরকার গঠন করতে পারবে। সো এই যে সিস্টেম, এটার কারণে কিন্তু বাইনারি হয়ে যায়। সো সবসময়ই খুবই দেখবেন যে ভয়ানক পলিটিক্যাল টেনশন বাংলাদেশে সবসময় বর্তমান থাকে। সরকারি দল বিরোধী দলের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ ধরনের সিচুয়েশন তৈরি হয়। কিন্তু এইটার কারণে দলগুলোর ইন্টারনালিও এই ইফেক্টটা পড়ে, এটা আলাদা না। এটা স্টেটের জায়গা থেকে বুঝতে হবে, দেন দলকে বুঝতে হবে। এবং দলের জায়গা থেকে আমি বলবো যে পলিটিক্যাল কালচারটা পরিবর্তন করা দরকার। এনসিপি কে কেন সাপোর্ট করবে এটা আমি বলি, এনসিপি কে সাপোর্ট না করলে ইয়াং জেনারেশনে আর তো কোনো পার্টি নেই। এবং গণঅভ্যুত্থানের লেজিটিমেসি নিয়ে এই পার্টিটা এসছে। এই পার্টিকে যদি আমরা রিফর্ম করতে না পারি, এই পার্টিকেই যদি আমরা ওই জায়গাটা আমাদের যে অ্যাসপাইরেশনের জায়গা সেই জায়গায় বসাতে না পারি, এটাকে আরো 2000 মানুষের মৃত্যুর মধ্যে দিয়ে আরেকটা পার্টি করে তারপর আমরা মানে করতে চাই, তার মানে আমি বাই ডিফল্ট এক্সপেক্ট করে নিচ্ছি যে আরো 2000 মানুষ মরবে। আমরা তো সেটা চাই না। আমরা চাই যে এই আমাদের হাতে যা কিছু আছে সেটা নিয়ে আমরা ওয়ার্ক করতে চাই। সেই জন্য এনসিপির সম্ভাবনা আছে, কারণ তার ইন্টারনাল এই অলিগার্ক, এই আমলাতান্ত্রিক শ্রেণী, এরা কিন্তু এই দলটাকে খেয়ে ফেলতে পারে নাই। এটা এতটাও সম্ভব হবে না, এতটা সোজাও হবে না। সো এখনই সুযোগ যে বাংলাদেশের মানুষ যে আশা ভরসা দেখে, সেটা শুধু আশা ভরসার মধ্যে সীমাবদ্ধ না রেখে দলের যে কোনো ডিসিশনে মানুষকে ইনভলভ হতে হবে, আউটসাইড থেকে ইনভলভ হতে হবে। এবং দলকে ঠিকঠাক রাখার দায়িত্ব আসলে বাইরের সবার, আমাদের যেমন বাইরের সবার। ধন্যবাদ। একটা গণঅভ্যুত্থান, শত সহস্র প্রাণ, এরপরে একটা নির্বাচিত সরকার হাতে এখন দেশ রয়েছে, সরকার পরিচালনা করছে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। এই সরকারের কার্যক্রম দেখে কি মনে হচ্ছে? আপনি রেটিং এ তাদেরকে কত দিবেন? আমার কাছে মনে হচ্ছে খুব বেশি মার্কিং দেওয়া যাচ্ছে না। তাদের প্রাথমিক ইভেন 31 দফার যে বিষয়গুলো ওনারা ওটাও করেন নাই। সো আমার কাছে মনে হয় না যে খুব ভালো মার্কিং এ ওনারা এখন আপাতত আছে। তবে আমি 6 মাস পর্যন্ত সরকারের সমালোচনা থেকে, অতিরিক্ত সমালোচনা থেকে নিজেকে বিরত রাখতে চাই, কারণ এটা ভালো কালচার না। আমিও চাইবো না যে সরকার গঠনের পরে অতিরিক্ত সমালোচনার মুখোমুখি হতে। আরেকটা প্রশ্ন, আপনাদের এনসিপির একজন নেত্রী রামিসা ইস্যুতে একটা পোস্ট করেছিলেন যে মানে কোনো আইনজীবীর উচিত নয় রামিসার হত্যাকারীর পক্ষে অবস্থান নেওয়া কিংবা তার পক্ষে দাঁড়ানো। তো এই বিষয়ে আসলে আপনার এবং আপনার পার্টির মতামতটা কি? আমি আমার মতামত দেব না, কারণ আমি একটা পার্টি করি, আমি তো পার্টির মতামতটা দিব। ওনার এটা পুরোই ব্যক্তিমত,
এই বিষয়ের সাথে একেবারেই পার্টি একমত না, এবং আমরা মনে করি কারণ আপনি জানেন যে এখানে একটা বিষয় রয়েছে, একজন অপরাধীর পক্ষে যদি আইনজীবী না দাঁড়ায় তো তার কিন্তু পরবর্তীতে এই বিচার কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার একটা সুযোগ থেকে যায়। আমরা তো অবশ্যই অপরাধীকে সেই সুযোগটা দিতে চাচ্ছি না। তো এত বড় একটা সিরিয়াস ইস্যুতে এই ধরনের ইমোশনাল কথাবার্তাকে আসলে আপনারা কতটুকু পার্টিগতভাবে সমর্থন করেন? না, একজন পলিটিশিয়ানের অবশ্যই স্টেটসম্যানের জায়গা থেকে চিন্তা করতে হয় যে স্টেটের আমি যদি ওই জায়গায় থাকতাম আমি আসলে এটা কিভাবে করতাম। সো অল টাইম পলিসি ডিবেটের মধ্যে থাকতে হবে। সো সেই জায়গা থেকে অবশ্যই মামলাকে প্রশ্নবিদ্ধ করা যায়। আমরা কিন্তু জুলাই অভ্যুত্থানে এটা প্রচুর দেখেছি যে একটা মামলা, সেখানে 200-250 অজ্ঞাতনামা, এবং এটা কোনো সঠিকভাবে মামলাগুলো হচ্ছে না। এটা নিয়ে আমরা এক ধরনের কনসার্নের মধ্যে আছি। মুক্তিযুদ্ধের পরেও একই কাহিনী হয়েছিল। মামলা করার ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করে, সেই সাথে আসামি পক্ষের উকিলকে নিজেরাও এটা বলা যে আসামি পক্ষে যেন উকিল নির্ভয়ে সেই মামলাটা লড়তে পারে। তাকে যদি ভয়ভীতি দেখানো হয়, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়, সে কিন্তু আসলে তার কাজটা ঠিকভাবে করতে পারবে না। ফলত এখানে মামলা নিয়ে ঝুঁকি তৈরি হওয়ার এবং এই অবস্থানগুলোকে ইনসাফের ব্যাপারটা আসলে হচ্ছে না। অপরাধীর সাথে ইনসাফ তো হবেও না, এখানে অপরাধীকে অপরাধী সাব্যস্ত করা যাবে না। এটা করবে সো এইটাতে করে শুধুমাত্র অপরাধকে আমরা বাড়িয়ে তুলবো, এটা কোনোভাবে কোনো ম্যাচিউরড সিদ্ধান্ত না। আমরা সর্বোপরি আমরা কোনোভাবেই চাই না অপরাধী যাতে কোনো ডেফিনেটলি না এই বিচার প্রক্রিয়া থেকে যায় আমাদের কোনো ভুল ত্রুটির জন্য বা এই ধরনের। আসিয়ার ঘটনাটা কিন্তু এখন আপিলে আটকে আছে। আপনি দেখেন যে এই প্রসেসগুলো যদি অনেক ক্লিন হতো, অনেক সুইফট হতো, তাহলে হয়তো আমাদের বিচারটা পেতে এত কষ্ট হতো। এখানে আরেকটা প্রশ্ন, নারীর নিরাপত্তা নিয়ে আসলে সব রাজনৈতিক দলগুলি খুবই কড়া বক্তব্য প্রদান করে থাকেন, কিন্তু তারপর আমরা দেখি যে নারীরা আসলে বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হয়, পরিবার, রাস্তাঘাট থেকে শুরু করে অফিস আদালতে। কিন্তু দলের মধ্যেও তো নারী ডমিনেশনের একটা জায়গা রয়েছে, হেনস্থার একটা জায়গা রয়েছে। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো পরিত্রাণ কেন পাচ্ছে না বাংলাদেশ? আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল পার্টি শুড টেক দ্য অ্যাকশন। পলিটিক্যাল পার্টিকে অবশ্যই ওই জায়গাটায় আসতে হবে যে একজন নারীকে যদি ভার্বালি যদি অ্যাবিউজ করা হয়, শারীরিকভাবে হেনস্থা করা হয়, সে কোনোভাবেই, সে যত বড় নেতাই হোক, যত সক্ষমতাই তার থাকুক সাংগঠনিক, তাকে দল ধরে রাখবে না, তাকে বহিষ্কার করবে। এরকম একটা রেড লাইনে আমাদের আসতে হবে। এটা আমি মনে করি যে ইটস হাই টাইম। এটা যদি না করা যায় তাহলে আমরা কালচারটা চেঞ্জ করতে পারবো না। বিশেষত এখনকার যুগে যে সময়টা আসলে ডানপন্থার এক ধরনের সিরিয়াস উত্থান আছে, এবং ডানপন্থার একটা মূল কনসার্নগুলোর একটা বড় জায়গা হচ্ছে নারীদেরকে নিয়ে, নারীদের অভিগম্যতা, নারীদের কথাবার্তা, নারীদের চালচলন, পোশাক আশাক, এগুলো নিয়ে, তাদের স্বাধীনতা নিয়ে এবং তার রাজনৈতিক এক্সপ্রেশন নিয়ে অনেক বেশি আলাপ তাদের থাকে, এবং এটার মূল কনসার্ন। সেই জায়গা থেকে অবশ্যই রাজনৈতিক দল যারা আছে তাদেরকে অবশ্যই এই রেড লাইনটা আর ক্রস করতে দেওয়া যাবে না। এবং সেই জায়গা থেকে অবশ্যই বাংলাদেশের সবচেয়ে বড় দল এই মুহূর্তে বিএনপি, তাদেরকে অবশ্যই এই ভূমিকাটা নিতে হবে। যেহেতু বিএনপির প্রশ্ন আসলো, সেখানে একটা প্রশ্ন আসলে উঠে আসে। গত 21 তারিখে রামিসার বাসায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গিয়েছিলেন। সেখানে আমরা দেখেছি তিনি বিচারের আশ্বস্ততাও করেছেন, এবং সর্বশেষে দেখলাম, যতটুকু জানতে পেরেছি বা নিউজে দেখেছি, যে রামিসার বড় বোনের দায়িত্ব তিনি নিয়েছেন। বাংলাদেশে যে এই একটা কালচার তৈরি হয়েছে যে বিচারহীনতা বা বিচার করার থেকে দায়িত্ব নেওয়ার প্রবণতা সরকারের, বা দায়িত্বে যারা থাকে তাদের এই ধরনের প্রবণতা তৈরি হয়ে গিয়েছে যে বিচার করার থেকে দায়িত্ব নেওয়ার প্রবণতা, এটিকে কিভাবে দেখছেন? এটি কি আসলে বিচারহীনতার যে সংস্কৃতি, এটিকে আরো বাড়িয়ে তুলছে কিনা? এটাকে আমি প্রদর্শনবাদিকতা হিসেবে দেখবো। এটার বাংলাদেশে হ্যাঁ এটা একটা জায়গা আছে। এইটা আমাদের অ্যাক্রস আমাদের পলিটিক্যাল স্ফিয়ারে এই জিনিসটা আছে, প্রদর্শনবাদিকতা। আপনি ভালো মানুষই প্রদর্শন করেন, এটা তো সহজ, কারণ আমরা তো সোসাইটিতে জানি না কি কাজটা করলে মানুষ পছন্দ করে। সো এরকম একটা জায়গা থেকে এই কাজটা করা হচ্ছে, কিন্তু আদতে কি এটা খুব বেশি পরিবর্তন আনবে? আমি জানি না। যে আইন শৃঙ্খলা বাহিনীর যে রিফর্ম, সেটা না করে এবং তড়িৎ গতিতে বিচার করার যে প্রক্রিয়া, আপনি একদিকে সুপ্রিম কোর্টের বিচারালয়, যেটা আসলে জাস্টিস এনশিওর করতে আরো সচিবালয়, সুপ্রিম কোর্টের সচিবালয়, এটা যখন বাদ দিচ্ছেন, আবার আমি আশা করছি যে
মামলাগুলো দ্রুত পাস হবে, দ্রুত বিচার হবে, দুটো তো একসাথে চলে না। যদি সচিবালয় হতো তাহলে আমরা হয়তো মামলাগুলোর আর একটু তড়িৎ গতি দেখতে পেতাম। আমি এটাকে প্রদর্শনবাতিকতা মনে করি, এবং কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে এই প্রথম কোনো ভিকটিমের বাসায় একজন প্রধানমন্ত্রী গেলেন, এটাকে অ্যাপ্রিসিয়েট করা যায়, কিন্তু নট দ্যাট মাচ যে এটাই আসলে সর্বস্ব হয়ে উঠুক পলিসি আকারে। আমার কাছে এটা মনে হয় যে এটা গ্রহণযোগ্য হবে না। এক কথা একটা উত্তর, বাংলাদেশের নারীরা সব থেকে বেশি আনসেফ কোথায়? পরিবারে, রাস্তাঘাটে, নাকি ক্ষমতার আশেপাশে? এটা তো কোথায় না, এটা বলেন সব থেকে বেশি কোথায়? আমার কাছে মনে হয় যে এটা একেবারে কোনো জায়গায় বেশি কম নাই। পরিবারে নিজের বাবা করতে হচ্ছে এরকম নিউজ যেমন আমরা পাচ্ছি, বাসের ঘটনাও দেখতে পাই, পাশের বাসায়ও দেখতে পাই, দলের মধ্যে নানানভাবে হেনস্থা হচ্ছে এগুলো খবর দেখতে পাই। এবং আপনি এটাও জানেন যে বিভিন্ন রাজনৈতিক দলে এমন হয় যে নারী কর্মীদের গায়ে হাত তোলা হচ্ছে। আমরা সেদিন ইভেন প্রশাসনের জায়গা থেকে দেখেন, একজন বিএনপি নেতা আমি দেখলাম যে মানে জুতো নিয়ে মারধর করতেছেন একজন শিক্ষিকাকে, হ্যাঁ স্কুল শিক্ষিকা বা কলেজ শিক্ষিকাকে। এই ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটছে, আমরা আসলে ফলো আপ করতে পারছি না, কারণ অহরহ প্রতিদিন যদি আপনার 200 ঘটনা ঘটে এটা ফলো আপ করা কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু মোটা দাগে এটা আসলে আনসেফ না এমন কোনো জায়গা নেই। আচ্ছা, আমরা এখন শর্ট কিছু প্রশ্ন উত্তর পড়বো, যেটা এক কথায় ডিসক্রাইব করবেন। জুলাইয়ের পরে সব থেকে বিট্রায়াল কোথায় দেখেছেন? ইন্টারিম গভর্নমেন্ট। রাজনীতিতে এসে সব থেকে নোংরা কোন জিনিসটাকে মনে হয়েছে? সোশ্যাল মিডিয়া। সব থেকে পেইনফুল বিট্রায়াল কি লাইফে ওভারঅল? মানে এটা বিট্রিয়াল আর লাভ একটাই রাজনীতি। আচ্ছা, সব থেকে ওভাররেটেড রাজনৈতিক নেতাকে আপনার মতে? এটা মনে হয় এখনো মন্তব্য করার সুযোগ আসে নাই, কারণ এই মুহূর্তে মানে অনেকেরই তো মানে নতুন ক্যারিয়ার শুরু হয়েছে, বিএনপি আমাদের অনেকেরই, ইভেন জামাতেরও, এরা আসলে ছিল না এতদিন, এবং নতুন করে সংসদ সদস্য হয়েছেন। আমি আর একটু দেখতে চাই, এটা মনে হয় পরে। সব থেকে আন্ডাররেটেড কাকে মনে হয়, যে যার যোগ্যতা গুণাবলী থাকা সত্ত্বেও সে ওই পরিমাণে সামনে স্পেস পায়নি বা যে কোনো কারণে আন্ডাররেটেড নেতা? মাহমুদা হাবিব আপা। আচ্ছা, এক শব্দে বর্তমান বাংলাদেশ? ক্রিটিক্যাল, জটিল। এক শব্দে জুলাই? রি-এভুলেট। খুব কঠিন ভাবে বললেন, চিন্তা করে আর কি। এক শব্দে বর্তমানে বাংলাদেশের রাজনীতি? নিড টু চেঞ্জ। সর্বশেষ প্রশ্ন আমাদের, এক শব্দে সামান্তা শারমিন? ট্রাইং। ধন্যবাদ সামান্তা আপু, আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য। ঠিক আছে, ভালো থেকো। আন্তরিকভাবে ধন্যবাদ দর্শকদের এতক্ষণ সাথে থেকে আমাদের এই আলোচনাগুলোকে শোনার জন্য। নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও কিছু আপনাদের মধ্য থেকে উঠে আসা প্রশ্নগুলো নিয়েই আমরা হাজির হব রিয়েল টক অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিয়েল টকের সাথেই থাকবেন।